অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত। ১,২২২ কোটি টাকার ৪ প্রকল্পের অনুমোদন। আওয়ামী লীগের মতো শুরু করলে আমাদেরও একই দশা হবে, মন্তব্য মির্জা ফখরুলের। কারো ওপর অন্যায় অত্যাচার না করার আহ্বান। অপকর্মের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কাজে যোগ দেয়নি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থাকছে না যোগদানের সুযোগ। এবং শেখ হাসিনা সহ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ ২৮ জনের নামে ১৭টি মামলা দায়ের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। ২টি নতুন প্রকল্প এবং ৩টি সংশোধিত প্রকল্পের প্রস্তাব নিয়ে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় সভাপতিত্ব করেন ড মোহাম্মদ ইউনূস। সভায় অনুমোদনের জন্য ৫টি প্রকল্প উত্থাপন করা হয়। এসব প্রকল্পের মোট ব্যয় ৩,৪৫৫ কোটি ৯২ লাখ টাকা। তবে একনেকে গ্যাসের চাহিদা পূরণে নতুন গ্যাস কূপ অনুসন্ধান ও উন্নয়ন এবং শিল্প এলাকায় গ্যাস সরবরাহের ২টি প্রকল্পকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যদি আওয়ামী লীগের মতো শুরু করি আমাদেরও একই দশা হবে, এই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই এখন থেকে বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে নিজেকে প্রিয় বানানো হবে। কারো ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করা যাবে না বলেও জানান তিনি। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। শারমিন হাসানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মণ্ডলের নাম। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও ২৫তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এখনও কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য। যারা কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। নিশ্চয়ই তারা কোনো অপকর্মের সাথে জড়িত। এর আগে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। জুলাই হত্যাকাণ্ডের সাংবাদিক সহ উস্কানিদাতা কেউই রেহাই পাবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক সেটা সরকার চায় না, তবে যারা জুলাই হত্যাকাণ্ডে তাদের লেখনির মাধ্যমে তথ্য দিয়ে উস্কানি দিয়ে সহায়তা করেছে, জনমত তৈরি করেছে, তারা সাংবাদিক, কবি, লেখক কিংবা শিল্পী যেই পরিচয়ই হোক রেহাই পাবে না। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মনোবল ফিরিয়ে এনে সংস্কার করতে কিছুটা সময় লাগবে। তাই ২ মাসের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশ বাহিনীতে আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরো শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনির মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে,
তাদেরই কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 250 জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সাভারেই হত্যা মামলা হলো 15টি। রফিকুল ইসলাম নামে এক অটোরিকশা চালককে গুলি করে হত্যার ঘটনায় সকালে এই মামলাটি দায়ের করেন তার বড় ভাই রমজান আলী। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত 5 আগস্ট বিকেলে বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাবার পথে ছাত্র জনতার উপর গুলি ছোড়ে পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান অটোরিকশা চালক রফিকুল ইসলাম। দর্শক, সংবাদের শুরুতে আমরা যেমনটি বলছিলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি আওয়ামী লীগের মতো শুরু করি আমাদেরও একই দশা হবে এই বলে মন্তব্য করেছেন তিনি। আমাদের কাছে শারমিন হাসানের পাঠানো তথ্যচিত্র এবং মণ্ডলী নামে তৈরি করা রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন রিপোর্টটি দেখে নিই। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে 2000 মানুষকে খুন করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই ভয়াবহ দানব যে ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, খুনি সরকার কতগুলো খুন করেছে জানেন? এই 4-5 ওই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ। ছাত্র জনতাকে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে, কলেজে পড়তো, স্কুলে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো। বন্ধুগণ, এইসব মানুষকে সে খুন করেছে। মির্জা ফখরুল আরো বলেন, ছাত্র জনতার আত্মত্যাগে যে বিজয় অর্জিত হয়েছে তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা হেলায় না হারাই। দেশকে সুন্দরভাবে সাজাতে সরকারি কর্মকর্তাদের সংশোধন হওয়ার আহ্বানও জানান দলটির মহাসচিব। মণ্ডলের নাম এশিয়ান টেলিভিশন। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল। এছাড়াও ওই সময়ে ইসি কমিশনার ও সচিবদেরকেও আসামি করা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 3 সংসদে থাকা সংসদ সদস্যরা। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6-এর বিচারক কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নতুন ও পৃথক মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে সাবেক বিচারপতি মানিককে 6 মামলায়, 3 মামলায় সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলককে 3 মামলায়, আনিসুল হককে 3 মামলায় এবং আব্দুল্লাহ আল মামুনকে 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সকাল 8টায় কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এ সময় বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার 13টি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিকে রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় 1000 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে মতিঝিল থানায় 17টি মামলা করেছে সিআইডি। কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিবি প্রধান রেজাল করিম মল্লিক বলেন, সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রথমবারে সংসদ সদস্য নির্বাচিত হন।
যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মেট্রো রেলে চলাচলরত যাত্রীরা। সকালে এই তথ্য নিশ্চিত করেছে এমআরটি লাইন 6-এর দায়িত্বশীল একটি সূত্র। এক বার্তায় ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল 9টা 40 মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। নোয়াখালীতে বন্যার দুর্ভোগ এখনও পুরোপুরি না কাটলেও দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বিশেষ করে টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় বন্যা কবলিত এলাকায় চর্মরোগ, ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগ বেড়েছে। এতে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। যদিও রোগী ও স্বজনদের দাবি, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি তাজুল ইসলাম মালিক ভুইয়ার তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। নোয়াখালীর বিভিন্ন উপজেলা সাধারণ মানুষের চিকিৎসা সেবা গ্রহণের একমাত্র মাধ্যম হচ্ছে 250 শয্যা জেনারেল হাসপাতাল। হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট হলেও রোগীর চাপ বেশি থাকায় সেবা দেওয়া হয় হাজারেরও বেশি রোগীদের। সেই তুলনায় নেই পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক। অন্যদিকে যে সকল ডাক্তার রয়েছে তারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন প্রতিনিয়ত। তার উপর হাসপাতালের অপরিষ্কার পরিবেশ, দূর দূরান্ত থেকে ঔষধ ক্রয় সহ নানান ভোগান্তিতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। খুবই খারাপ, কিন্তু লোকজন আছে, কিন্তু কাজটা যদি ঠিকমতো সঠিকভাবে তাহলে মানুষের অসুবিধা দিতে হয় না। সরকার থেকে কোনো তরফের সুযোগ সুবিধা পাইতেছি না, সবগুলো আমরা নিজের পকেটের টাকা ব্যয় করে কিনে আনতেছি। নোংরা পরিবেশ, মানুষের এই গন্ধর কারণে আরো আপনার ভাইরাস হয়ে যেতেছে, তারপরে আপনার আরো অসুস্থ মানুষের অসুস্থ হয়ে যেতেছে। সবাই অনেক দূর থেকে পানি আসতেছে, কিন্তু এর জন্য সরকার একটা পরিকল্পনা বা বিকল্পনা দরকার আছে। হাসপাতালে বর্তমানে যেসব সমস্যা রয়েছে তা দ্রুত কাটিয়ে উঠবেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আমাদের ক্লিনারদেরকে যথেষ্ট আমরা কিন্তু তাগিদ দিচ্ছি সর্বোচ্চ ভাবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তবে এর মধ্যে একটা আসার কথা, যেটা এমএসএফ একটা ইন্টারন্যাশনাল সংস্থা, ওনারা আমাদেরকে এর মধ্যে 24 জন ক্লিনার ওনারা রিক্রুট করেছেন এবং ওনারা আগামী দিন থেকে আল্লাহ চাইতো কাজগুলো শুরু করবে। বর্তমানে যেটা হলো আমাদের যে ওয়াটার বিশুদ্ধকরণের যে ট্যাবলেটগুলো, সেটা আমরা সাপ্লাই দিচ্ছি, এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। যুগের সাথে তাল মিলিয়ে চিকিৎসা সেবায় আধুনিকতা এনে হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নিয়োগদানের মাধ্যমে ভালো মানের চিকিৎসা সেবা প্রদানের মধ্য দিয়ে সরকারি হাসপাতালগুলোর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তোকি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া সাফায়েত হোসেন শিপনকে নিয়ে শহরের আল্লামা ইকবাল রোডের একটি বাড়িতে তদন্তে যায় র্যাব 11-এর একটি টিম। ওই বাড়িতে তোকি হত্যার আসামি শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের উইনার ফ্যাশনের আড়ালে টর্চার সেল ছিল। দুপুরে এই বাড়ির লোক কয়েকজনের সঙ্গে কথা বলে পরে শীতলক্ষা নদীতে যেখানে তোকির মরদেহ ফেলা হয়েছিল সেখানে যায় র্যাব। পরে সাংবাদিকদের র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, তদন্তের শুরুতে অগ্রগতি থাকলেও মাঝে স্থগিত ছিল। সম্প্রতি 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন 164 ধারায় জবানবন্দি দিয়েছে। তার জবানবন্দি ও অন্যদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানায় র্যাব। এর ভিতরে একজন 164 ধারায় জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্টসমূহ। স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং একই সাথে আমাদের কাছে যিনি জিজ্ঞাসাবাদের জন্য যিনি আছেন তার তথ্যের দেওয়ার সাথে আমরা তথ্য মিলিয়ে দেখছি। বিগত সরকারের আমলে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে হওয়া অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন করেন তারা। এ সময় তারা বলেন, সরকারি চাকরিবিধি ভঙ্গ করে সুপারিশ করে 35,000 ক্যাডারের সঙ্গে অনেক অন্যায় হয়েছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় স্বাস্থ্য খাতের প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সচিব নেতাকর্মীদের বাইরে কাউকে পদায়ন করা হয়নি। শিগগিরই দুর্নীতিবাজ এসব ক্যাডারগণের অপসারণ চায় বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
4 দিন বন্ধের পর দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সার্ভার আপডেট হলে বন্দর দিয়ে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়। বন্দর দিয়ে 4টি ট্রাকে 123 টন পেঁয়াজ আমদানি হয়েছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশিদ বলেন, গত শুক্রবার পেঁয়াজ রফতানিতে শুল্ক 40 ভাগ থেকে কমিয়ে 20 ভাগ করে ভারত। একই সাথে পেঁয়াজের রফতানি মূল্য 550 মার্কিন ডলার থেকে কমিয়ে $405 করা হয়। পেঁয়াজের অবস্থা গত শুক্রবার ইন্ডিয়া গভর্নমেন্ট তাদের ট্যাক্স ফ্রি করে দিয়েছে 50%, যেটা ছিল 40%, সেটা 20% হয়ে গেছে। এতে একটা মালের দাম আশা করতেছি আমরা কম হবে। আর যেটা ওদের সার্ভারে এখনও আসেনি, আজকে আসছে, এই শেষ বেলাতে ওদের সব টেন্ডার হচ্ছে, আমাদের মাল ঢোকা শুরু হয়ে গেছে। আর বাজারে আশা করা যায় বাজারের দাম কমে যাবে। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছি আরও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত। 1222 কোটি টাকার 4 প্রকল্পের অনুমোদন। আওয়ামী লীগের মতো শুরু করলে আমাদেরও একই দশা হবে, মন্তব্য মির্জা ফখরুলের। কারো ওপর অন্যায় অত্যাচার না করার আহ্বান। অপকর্মের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কাজে যোগ দেয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থাকছে না যোগদানের সুযোগ। এবং শেখ হাসিনা সহ সাবেক 3 সিএসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ 28 জনের নামে 17টি মামলা দায়ের। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।